মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত। সড়ক অলিগলিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে অফিসগামী ও শিক্ষার্থীরা। রাস্তায় অনেক জাম আর পানি টুনি বাইতে রয়েছে, গাড়ি ঘোড়া যেখানে আছে ওখানে বন্ধ হয়ে রয়েছে। ব্রিজের জ্যাম, পানির জ্যাম, মূলত এই পানির জন্য এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। জায়গাটা নিচা, এবং পানি সময় বৃষ্টি হলে পানি জায়গায় জায়গা। রপ্তানিতে এখনও এককভাবে পোশাক নির্ভর বাংলাদেশ। অর্থনীতি চাপমুক্ত রাখতে পণ্য বহুমুখী করার দাগে। দুইটা পণ্যের উপর আমাদের যে নির্ভরশীলতাটা কমাতে হবে, আমরা এক্সপোর্টটা ডাইভার্সিফাই করার জন্য। রায় লিখতে বিব্রত বিচারপতি, পুনরায় শুনানি হবে গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 666 কোটি টাকা কর ফাঁকি মামলার রায়। ভৌতিক ট্যাক্স ধরে দিয়েছে, অথচ যে ট্যাক্সগুলি দেওয়া হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে, কমিশনার যেখানে অ্যাপ্রুভ করেছে, কমিশনারের আদেশ ছাড়া তো তার নিম্নতম কর্মকর্তা ডিসি তো সেটা ওপেন করতে পারে না। তাই সেটা আমরা ইলিগেল ডিক্লেয়ার করার জন্য আমরা রিট করেছি। এবং লেবাননে ইসরায়েলি হামলায় নিরাপত্তাহীনতায় লাখো প্রবাসী বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে চান তারা। কেউ রাস্তায়, কেউ সাগর পাড়ে, কেউ পার্কে, কেউ খোলা আকাশের নিচে কিন্তু বসবাস করতেছে। অনেক বাংলাদেশি না খেয়ে থাকার জায়গা নাই, রাস্তায় রাস্তায় ঘুরে আছে। শুনছিলেন শিরোনাম, এখন ঢাকার পুরো আয়োজনের সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। কাল রাত থেকেই ভারী বর্ষণ হচ্ছে রাজধানী সহ সারা দেশেই। বিশেষ করে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি সকাল থেকে হচ্ছে, যে কারণে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। এর আগে থেকেই তো রাস্তাঘাটে ভাঙাচোরা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাতে আমার সঙ্গে রাজধানীর আরামবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবরাজ। দেবরাজ, গতকালকে আমরা দেখেছি যে আরামবাগে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল এবং অফিস আওয়ার তো এখন শেষ, কিন্তু এই সময় কিন্তু আরামবাগে নটরডাম থেকে শুরু করে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে আশপাশে এলাকায়। কি ধরনের ভোগান্তি এখন রাজধানীবাসীকে আরামবাগে বিশেষ করে পোহাতে হচ্ছে সেখানে? আরামবাগের যারা আসলে কাজের জন্য এসেছে বা আরামবাগে যারা থাকেন তাদের আসলে ভোগান্তি শেষ হয়নি, কারণ আপনি বলছিলেন গুড়ি গুড়ি বৃষ্টি সকাল থেকে হচ্ছে আজকে, কিন্তু গতকাল রাতের যে বৃষ্টির কারণে এখানে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, আমি যদি একটু পেছনে ক্যামেরায় দেখাতে চাই, সেটা হচ্ছে যে এই যে নটরডেম কলেজের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু জলাবদ্ধতা রয়েছে এবং পুরো সড়কটি কিন্তু একদম পানির নিচে তলিয়ে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে বেশ কিছু যানবাহন আসলে আপনার বিকল হয়ে আসলে রাস্তার উপরে দাঁড়িয়ে যাওয়ার কারণে কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে নটরডেমের পাশ থেকে, অর্থাৎ মতিঝিল থেকে যে আপনার পল্টনের যে রাস্তাটি রয়েছে সেই পথে কিন্তু দীর্ঘ যানজট আসলে দেখা যাচ্ছে। এবং এই পাশটার থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু গাড়ি আসলে এই সড়কের যে পানির কারণে আসলে ইঞ্জিনে আপনার পানি ঢুকে দেওয়ার কারণে আসলে কিন্তু সেই যানবাহনগুলো স্থবির হয়ে দাঁড়িয়ে আছে এবং যার ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখছিলাম বিভিন্ন সড়কে কিন্তু আপনার নানা রকম যে প্রকল্পগুলো রয়েছে, বিশেষ করে তিতাস, আপনার ডেস্কো এবং ওয়াসার, তাদের যে সংস্কার কার্যক্রমের সেখানের খোরাখুরির পরবর্তী সময়ে যে আসলে সংস্কার না করার কারণে এখানে কিন্তু আসলে বিভিন্ন খানাখন্দে যানবাহন চলাচলে কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং বিশেষ করে যারা স্কুল বা অফিসগামী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে ভোগান্তি সেটি কিন্তু চরম মাত্রায় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু পায়ে হেঁটেই আসলে চলাচল করছে, কেউ কিন্তু আসলে আপনার স্বাভাবিকভাবে যে চলাচল করা সেই সুযোগটা কিন্তু পাচ্ছে না। এছাড়া আরেকটি বড় যে সমস্যাটি হচ্ছে যে ড্রেনেজ সিস্টেম ভালো না থাকার কারণে কিন্তু এই পানিগুলো নিষ্কাশিত হচ্ছে না। যে আপনার সোয়ারেজ লাইনগুলো রয়েছে, ড্রেনেজ লাইনগুলো রয়েছে, সেই লাইনগুলো দিয়ে আসলে পানি ঠিক মতো যাচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে যত্রতত্র আসলে বিভিন্ন ধরনের ময়লা টয়লা ফেলে রাখার কারণে কিন্তু আপনার এই পানিগুলো যাচ্ছে না। এবং বিশেষ করে এই পলিথিনের কারণে কিন্তু ড্রেনের মুখগুলোতে আসলে আটকে থাকার কারণে আপনার পানি যাচ্ছে না। এবং আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু মানুষ আসলে
পায়ে হেঁটে আসছে এবং অনেককেই দেখছিলাম আসলে নিজ উদ্যোগেই সেই ড্রেনের মুখগুলো পরিষ্কার করছে। তো এই ভোগান্তি এখানকার মানুষগুলো বলছিলেন যে আসলে এই ভোগান্তিগুলো আসলে কখনোই কমছে না, নানাভাবে বলার পরেও আসলে এই সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ আছে তারা আসলে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না বলেই কিন্তু অভিযোগ করেছে এলাকাবাসী এবং পথচারীরা। তো গালিব, আমার কাছে আরামবাগের এই জায়গা থেকে সর্বশেষ তথ্য এই ছিল। দেবরাজ জানাচ্ছিলেন আরামবাগে জলাবদ্ধতার সবশেষ খবর। এর আগে গেল রাতের বৃষ্টিতে ডুবেছে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কও, যে কারণে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়, গাড়ি বিকল হয়ে যায় এবং সেই ভোগান্তি সকালেও মানুষজনকে পোহাতে হয়েছে। আবহাওয়া অফিস বলছে যে মৌসুমি বায়ুর প্রভাবে এই অবস্থা সপ্তাহ জুড়ে চলতে থাকবে, যে কারণে রাতের পর সকালেও গুড়ি গুড়ি বৃষ্টি এখন পর্যন্ত রাজধানীবাসীকে দেখতে হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। বুধবার দিনভর আকাশে মেঘের ঘনঘটা, শেষ বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভেজে ঢাকা শহর। তবে সন্ধ্যার পরপর বজ্রসহ বৃষ্টি টানা ১.৫ ঘন্টায় মুষলধারে রূপ নিতেই বাধে বিপত্তি। রাত 8:30 পর্যন্ত এমন বৃষ্টিতে বিপাকে পড়েন রাজধানীবাসী। রাজধানীর প্রধান সড়ক ও অলিগলিতে জমে যায় পানি। প্রধান সড়কগুলোতে হাঁটু পানি হলেও অলিগলিতে পানি ওঠে আরো বেশি। মতিঝিল, ইত্তেফাক মোড়, আরামবাগ সহ রাজধানীর প্রধান সড়ক চলে যায় পানির নিচে। সড়কে পানি জমে যাওয়ায় গন্তব্যে যেতে না পেরে আটকে পড়েন নগরবাসী। পানি ঢুকে যাওয়ায় ইঞ্জিন বন্ধ হয়ে বিকল হয়ে পড়ে অনেক যানবাহন। ফলাফল বুধবার মধ্যরাতেও সড়কের মোড়ে মোড়ে তৈরি হয় যানজট। আটুর উপরে পানি রাস্তায়, তা গাড়ি তো বন্ধ হবে। ইঞ্জিন যদি চলে যায় তা গাড়িটা কি করে স্টার্ট থাকবে? খালাতো বোনের বিয়েতে যাচ্ছিলাম, পথে বৃষ্টির জন্য আটকে গেছে। গাড়ির মেশিনের মধ্যে পানি ঢুকে যাচ্ছে এবং গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং এই কারণেই রাস্তায় একটা যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক কষ্ট হচ্ছে, যেমন ভাড়া 2 গুণ বাড়ে গেল, তারপর পানির জন্য 10:30টার বাস দেখতে আসলো, অনেক কষ্ট, বাড়িতে যাচ্ছি না। সেই সন্ধ্যা 7:30 থেকে এই দাঁড়ানো আছি, এখন অলমোস্ট 2:12 বাজে। তো আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই হাঁটু সমান পানি ছিল, যেটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বেড়ে এখন প্রায় কোমর সমান চলে এসছে। হাঁটু পানি পার করে গন্তব্যে ফিরে গিয়ে ভোগান্তির কবলে পড়েন অনেকে। পথচারীরা বলেন, অল্প বৃষ্টিতেই যেহেতু সড়কে হাঁটু পানি জমে যাচ্ছে, বেশি বৃষ্টিতে ভোগান্তি আরও বাড়তে পারে। এমন জলজটের পেছনে সিটি কর্পোরেশনের উদাসীনতাকেই দুষলেন নাগরিকরা। যারা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করছেন, কাউন্সিলের দায়িত্ব পালন করছেন, তারা আরও অনেক আগে পদক্ষেপ নেওয়াটা উচিত ছিল আমার যেটা মনে হয়। যে কর্পোরেশনের দায়িত্ব আসছে, কেউ আজও কাজ করছে বলে মনে হয় না। যদি মনে হতো, মানুষের এত দুর্ভোগ পোহাতে হতো না। যদি নজরদারি থাকতো তাহলে একটু বৃষ্টির পানিতেই এভাবে রাস্তা ব্লক হয়ে যাওয়ার বা ভরে যাওয়ার কথা ছিল না। আশ্বিনের মাঝামাঝিতে মৌসুমী বায়ুর সক্রিয় অবস্থানের কারণে চলায় এমন বৃষ্টির প্রবণতা সপ্তাহ জুড়েই থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনাও আছে বলে জানিয়েছে সংস্থাটি। বৃষ্টির কারণে দেশের 2 বিভাগের নদীর পানি বাড়ার তথ্য দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাইজিদ সাদ, এখন, ঢাকা। রাজধানীর মতো রাজধানীর বাইরের শহরগুলোতে একই অবস্থা। বৃষ্টির কারণে কুমিল্লার খানাখন্দ ও গর্তে ভরা সড়কে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। নরসিংদীতে বৃষ্টির প্রভাবে অনেক স্থানে বিদ্যুৎ না থাকায় শহরে দেখা দিয়েছে অটো রিকশা সংকট। কুমিল্লা থেকে মাসুদ আলম আর নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। মাসুদ, বৃষ্টির কারণে নগরীতে কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে? গালিব, গতকাল সন্ধ্যা থেকে আজকের এখন পর্যন্ত চলমান রয়েছে বৃষ্টি। কখনো ভারী বর্ষণ, কখনো মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। এই বৃষ্টির কারণে কুমিল্লা নগরীর বেশ কিছু সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে, পানি জমেছে, হাঁটু পানি জমেছে। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ। এই সড়ক হচ্ছে কুমিল্লার কান্দিরপাড় থেকে রানীর বাজার এবং ভিক্টোরিয়া কলেজের যে ডিগ্রি শাখা সেখান পর্যন্ত। এই সড়কের বেশ কিছু জায়গায় পানি জমে এখন মানুষের ভোগান্তি তৈরি হয়েছে। জলাবদ্ধতায় ব্যাটারি চালিত রিক্সা, অটোরিকশা এবং সিএনজি চালিত অটোরিকশার গুলো নষ্ট হচ্ছে। এতে করে যানবাহনের যে সংকট সেটা দেখা দিয়েছে। আমরা দেখেছি যানবাহনের সংকটে যারা স্কুলগামী শিক্ষার্থী রয়েছেন, অফিসগামী রয়েছেন তারা এবং নগর বাসিন্দারা যারা সাধারণ মানুষ রয়েছেন বিভিন্ন কাজে বিভিন্ন
জায়গায় যাচ্ছেন তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে কিন্তু দিনটা পার করছেন। আমি এখানকার যারা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী সহ যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই জলাবদ্ধতা নিরসনে তারা কাজ করছেন। তবে স্থানীয় যারা এলাকাবাসী রয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিন যাবৎ পানি নিষ্কাশনের যে ড্রেনগুলো রয়েছে সেগুলো অপরিষ্কার থাকা এবং ময়লা আবর্জনা জমে কিন্তু পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ রয়েছে। এতে করে বৃষ্টির পানিগুলো জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। একই সঙ্গে এই যে সড়কটা, এই সড়ক ছাড়াও কুমিল্লার টমছম ব্রিজ থেকে ইপিজেড সড়ক এবং কুমিল্লার ঈদগাহ সড়ক সহ বেশ কয়েকটি সড়কে আপনার পানি জমেছে। এতে করে খানাখন্দ সৃষ্টি হচ্ছে, সড়কগুলোতে দুর্ভোগ বেড়েছে বাসিন্দাদের। আমি এখন চলে যাব নরসিংদীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ অবস্থা সড়কের। কুমিল্লার মতো একই অবস্থা কিন্তু নরসিংদীতেও। শুরুতে যদি নরসিংদী শহর নিয়ে আলোচনা করি, এর আগে আমি জানিয়ে রাখতে চাই যে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু কয়েক দফা নরসিংদীতে বৃষ্টি হয়েছে, যদিও সেটি মুষলধারে বৃষ্টি বলা যাচ্ছে না। রাত 1টার পর থেকে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে এবং সকাল 10টা নাগাদ সেই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। 10টার পর থেকে কিন্তু 10টা থেকে 11:30 পর্যন্ত 1 ঘন্টারও বেশি সময় গুড়ি গুড়ি বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে, এখন আবার কিছুটা কমে গিয়েছে, অর্থাৎ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে যে আগামী আরো 2 দিন নরসিংদীতে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদিও একেবারেই মুষলধারে বৃষ্টি হয়নি, তবুও গুড়ি গুড়ি বৃষ্টির প্রভাব কিন্তু নরসিংদী পুরো শহর জুড়ে পড়েছে। আঞ্চলিক সড়ক থেকে শুরু করে ঢাকা সিলেট মহাসড়ক সবখানেই কিন্তু এই বৃষ্টির প্রভাব পড়েছে। নরসিংদী শহরের কথা যদি বলি, যে নরসিংদী শহরের লেগুনা বাস বা এই ধরনের আসলে কোনো ধরনের গণপরিবহন নেই, অর্থাৎ শহরের মানুষের যাতায়াতের জন্য প্রায় 80% মানুষ ব্যাটারি চালিত অটোরিকশার উপর নির্ভরশীল। আজকে এই বৃষ্টির প্রভাবে কিন্তু অনেক জায়গায় বিদ্যুৎ না থাকায় সেসব অটো রিকশার ব্যাটারি চার্জ দেওয়া যাচ্ছিল না, চালকরা এমনটি জানিয়েছেন, যার কারণে রাস্তায় কিন্তু শহরের ভেতরে ব্যাটারি চালিত সেসব অটো রিকশার সংকট দেখা দিয়েছে। এছাড়া যে ঢাকা সিলেট মহাসড়ক রয়েছে সেখানেও বেশ কিছু খানাখন্দ রয়েছে, যার কারণে সেখানেও আসলে যানবাহন চলাচলে অনেকটা ধীর গতি রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়কের সাহেব প্রতাপ এলাকায়, আমার পাশেই এই ঢাকা সিলেট মহাসড়ক, সেখানেও কিন্তু আসলে যানবাহন থেমে থেমে চলছে। তো আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে বাতাসের গতিবেগ বিকেল নাগাদ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকেও নরসিংদীতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া সাধারণ মানুষের আসলে ভোগান্তি আমাদের চোখে পড়ছে মহাসড়ক এবং শহরের ভেতরে। মহাসড়কে যেসব সাধারণ মানুষ জরুরি প্রয়োজনে চলাচল করছেন তারা আসলে বাস ট্রাক সহ অন্যান্য যেসব গাড়ি রয়েছে সেখানে তারা ভোগান্তি পোহাচ্ছেন, আর শহরের ভেতরের যারা সাধারণ মানুষ তারা আসলে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন। এ ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। নরসিংদী ও কুমিল্লা থেকে যুক্ত ছিলেন আমাদের 2 সহকর্মী। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে 666 কোটি টাকা অনাদায়ী কর দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেন হাইকোর্টের এক বিচারপতি। পরে গেল 4 আগস্ট দেওয়া রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট। এরপর নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। জানা গেছে 4 আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ 666 কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছিলেন সেটি লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন, কাজেই এই রায় তিনি দিতে পারেন না। নিয়ম অনুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে গেল 4 আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা 666 কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত 11 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর দাবির মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যাক্স, ভৌতিক ট্যাক্স ধরে দিয়েছেন, অথচ যে ট্যাক্সগুলি দেওয়া হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে, তখন এই গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে এসে রিট পিটিশন দাখিল করা হলো, কেন এই রিওপেন করাটাকে অবৈধ ঘোষণা করা হবে না? যেখানে কমিশনার অ্যাপ্রুভ করেছে 17 সাল পর্যন্ত, তাহলে কমিশনার যেখানে অ্যাপ্রুভ করেছে, কমিশনারের আদেশ ছাড়া তো তার নিম্নতম কর্মকর্তা ডিসি তো সেটা ওপেন করতে পারে না। তাই সেটা আমরা
ইলিগেল ডিক্লেয়ার করার জন্য আমরা রিট করেছিলাম। বর্তমানে দেশের রপ্তানি আয়ের প্রায় ৮৬% অর্জিত হয় পোশাক খাত থেকে। দেশের তৈরি পোশাক যতটা এগিয়ে এসেছে তার ধারে কাছেও যেতে পারেনি অন্যান্য রপ্তানি পণ্য। এতে পোশাক খাতের ওপর তৈরি হয়েছে একক নির্ভরশীলতা। অর্থনীতিবিদরা বলছেন, পোশাক খাতের ওপর অতি নির্ভরশীলতা ভবিষ্যতে বয়ে আনতে পারে মারাত্মক পরিণতি। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। বাংলাদেশে পোশাক শিল্পের জয়যাত্রা শুরু ৮০-র দশক থেকে। তখন কর্মসংস্থানের নিম্নহারের মাঝে স্বল্প শিক্ষিত লাখো নারী পুরুষের বেকারত্ব ঘটে। এর ফলে পোশাক শিল্প আবির্ভূত হয় অনন্য বাতিঘর হয়ে। সেই শিল্প ২ দশকে নানা চড়াই উতরাই পেরিয়ে এখন পরিণত হয়েছে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে। তবে এই শিল্পের ওপর গেল কয়েক বছর ধরে মাঝে মাঝেই আসছে নানামুখী আঘাত ও বিপর্যয়। বহুমুখী সংকটে বর্তমানে কঠিন সময় পার করছে প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থান করা এবং গেল বছর প্রায় $৪৭ বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতটি। ইউরোপ আমেরিকা অঞ্চল থেকে রপ্তানি আয় যেমন কমেছে, তেমনি নতুন রপ্তানি আদেশও কমেছে। এমন পরিস্থিতির মধ্যে যোগ হয়েছে সম্প্রতি গণ আন্দোলন এবং প্রধান প্রধান শিল্পাঞ্চলে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের নেতিবাচক প্রভাব। এর মধ্যে নতুন সংকট হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশের পোশাক খাতের সাথে পার্শ্ববর্তী দেশগুলোর প্রতিযোগিতা, যার মধ্যে রয়েছে ভারতের নতুন করে এই পোশাক খাতে গুরুত্ব দেওয়া। এতে তাদের বেড়েছে ক্রয়াদেশও। আমরা আরএমজিকে স্বয়ংসম্পূর্ণ এরকম ভেবে কাজ করছি, তার যে ইনসেন্টিভ ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে উঠিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া চলছে। আর সেই প্রক্রিয়া যখন আমরা শুরু করেছি উঠিয়ে নেওয়া, ঠিক ইন্ডিয়ান গভর্নমেন্ট এই বাজারটাকে দখল করার জন্য তারা ইনসেন্টিভাইজ করছে। আপনি যদি গত মাসের পর্যালোচনা করেন তাহলে বাংলাদেশের ক্ষেত্রে যদি অর্ডারের কথা চিন্তা করেন, আমাদের অর্ডার কমে যাচ্ছে। অর্থাৎ আমরা যেখানে ৮ থেকে ১০% অর্ডার ডিক্লাইন করছে, ঠিক ইন্ডিয়ায় একই সময়ের কথা যদি পর্যালোচনা করেন তাহলে ১২% প্রবৃদ্ধি অর্জন করছে। তাহলে সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এই আরএমজি সেক্টরটা একটা ভালনারেবল পজিশন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গেল অর্থ বছরের ১১ মাসে দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক থেকে আয় হয়েছে প্রায় $৪৩,৮৫১ মিলিয়ন। এরপর রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, যেখান থেকে বছরে আয় হয়েছে প্রায় $৯৬২ মিলিয়ন। কৃষিজাত পণ্য থেকে $৮৪৭ মিলিয়ন, পাট ও পাটজাত পণ্য থেকে প্রায় $৭৮৫ মিলিয়ন, হোম টেক্সটাইলে প্রায় $৭৭৭ মিলিয়ন, হিমায়িত মাছে প্রায় $৩৪৫ মিলিয়ন। পোশাক শিল্পে ভর করেই মূলত টিকে আছে দেশের অর্থনীতি। কিন্তু দেশ স্বাধীনের এত বছর পরেও অর্থনীতি কেন শুধু তৈরি পোশাক নির্ভর? আর অন্যান্য শিল্পই বা কেন পারছে না গার্মেন্টসের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যেতে? পোশাক খাত থেকে নির্ভরশীলতা কমাতে সরকারই বা কি ভাবছে? একটা দুইটা পণ্যের উপর আমাদের যে নির্ভরশীলতাটা কমাতে হবে। আমরা এক্সপোর্টটা ডাইভার্সিফাই করার জন্য আমাদের কিন্তু অনেক এক্সপোর্ট, প্রায় ৭০০ থেকে ৮০০টা জিনিস এক্সপোর্ট করি। তো সবগুলোর পটেনশিয়াল না, কিছু কিছু ছোটো করে পটেনশিয়াল যেগুলো আছে সম্ভাবনা, সেটা আমরা আলাপ করেছি। পোশাক খাত বাংলাদেশের জন্য সোনার ডিম পাড়া হাঁসের মতো। অর্থনীতিবিদরা বলছেন, দেশের সার্বিক অর্থনীতি থেকে ঝুঁকি কমাতে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের কোনো বিকল্প নেই। এই খাতের উপর অতি নির্ভরতা ভবিষ্যতে দেশের পুরো অর্থনীতিকেই ফেলতে পারে গভীর সংকটে। আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান বিদেশের সাথে দেশের, তাহলে কিন্তু সবচেয়ে বৈদেশিক মুদ্রার জায়গাটার স্থিতিশীলতা দরকার। এখন বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখি ৮৪-৮৬% একটা সেক্টর থেকে আসে। অতএব আমরা কিন্তু কথায় কথায় এমনিতেও পড়াই এবং বলি যে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। সমস্ত ডিম যদি এক বাক্সে রাখেন তাহলে সেটা যদি ভেঙে যায়, আর তার মানে হচ্ছে রিস্ক ফ্যাক্টরটা বেশি। তো বাংলাদেশের ফরেন কারেন্সির রিজার্ভের ক্ষেত্রে যে আরএমজির ভূমিকাটা, সেটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে চলে গেছে। যে বাংলাদেশের এক জায়গায় কনসেন্ট্রেশন করাটা আমাদের একটা বড় দুর্বলতার জায়গা তৈরি করেছে। সেই জায়গা থেকে বের হওয়ার উত্তরণের জন্য আসলে যে অর্থনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের বড় পার্ট হওয়া উচিত যে আমার আরএমজি থেকে বের হয়ে অন্যান্য সেক্টরকে কিভাবে কম্পিটিটিভ করা যায়। সংশ্লিষ্টরা বলছেন, তীব্র প্রতিযোগিতামূলক তৈরি পোশাক শিল্পকে বৈশ্বিক বাজারে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। সেখানে এই খাতের উপর অতি নির্ভরতা খুবই ঝুঁকিপূর্ণ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।
লেবাননে ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার মুখে নিরাপত্তা শঙ্কায় রয়েছে দেশটিতে বসবাসরত অন্তত 1 লাখ বাংলাদেশি। সবচেয়ে বেশি আতঙ্ক রয়েছে দক্ষিণ লেবাননের প্রবাসীরা। হামলার তীব্রতা বাড়ছে বৈরুতেও। জীবন বাঁচাতে অনেক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, যাদের অধিকাংশই বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে মরিয়া। তবে প্রবাসীদের দেশে পাঠানোর চেয়ে এই মুহূর্তে তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। হিজবুল্লাহ বিরোধী অভিযানের নামে লেবাননে আগ্রাসনের ভয়াবহতা ক্রমেই বাড়াচ্ছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও জোরালো করছে দখলদাররা। দেশটির দক্ষিণাঞ্চল ছাড়াও লক্ষ্যবস্তু করা হচ্ছে রাজধানী বৈরুতকে। প্রতিনিয়ত চালানো এসব হামলার বলি হচ্ছেন বহু সাধারণ মানুষ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। জীবন বাঁচাতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিচ্ছেন বহু রেমিটেন্স যোদ্ধা। আশ্রয় প্রার্থীর তুলনায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা কম হওয়ায় বহু প্রবাসীর জীবন কাটছে খোলা আকাশের নিচে। এমনকি প্রয়োজনীয় সহায়তা সামগ্রীর অভাবে আশ্রয় কেন্দ্রে জায়গা নেয়া প্রবাসী বাংলাদেশিরাও খুব একটা ভালো নেই। তাই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরার আকুতি জানাচ্ছেন তারা। এখানে আসলে কেউ রাস্তায়, কেউ সাগর পাড়ে, কেউ পার্কে, কেউ খোলা আকাশের নিচে কিন্তু বসবাস করতেছে। আমাদের এখানে আমরা কিছু বন্ধু বান্ধব এবং আমাদের এখানে একটা বিজনেস গ্রুপ আছে, সবাই মিলে একটা আশ্রয় কেন্দ্রের মতো জায়গা করছি। এখানে প্রায় 300+ লোক আছে। আরও বিভিন্ন জায়গায় অনেক আশ্রয় কেন্দ্র আছে। অনেক বাংলাদেশি না খেয়ে থাকার জায়গা নাই, রাস্তায় রাস্তায় ঘুরে আছে। সকলেরই একটা দাবি অন্তর্বর্তী সরকারের কাছে যে কিভাবে বাংলাদেশে নেওয়া যায় সেই চেষ্টা করবেন। এদিকে লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন যে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিও আহত হয়েছেন। তাই নতুন করে কেউ হামলার শিকার হলে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই মুহূর্তে প্রবাসীদের দেশে পাঠানোর চেয়ে তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় দূতাবাস। তাৎক্ষণিকভাবে মনে হয় যে এখনই আমার যাওয়া দরকার। তারপর অনেকের কাগজপত্রের সমস্যা আছে, ডকুমেন্টেশনের সমস্যা আছে, এগুলো একটু সময় সাপেক্ষ বিষয়। তবে প্রথম আমাদের এখন অগ্রাধিকার বিষয় হচ্ছে নিরাপদে রাখার ব্যবস্থা, নিরাপদে থাকার ব্যবস্থা। সবাই যেন অন্তত হতাহতের শিকার না হন। এর আগে রাষ্ট্রদূত নিশ্চিত করেন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে দূতাবাস। যদিও এই ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন রাষ্ট্রদূত। প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা কর্মস্থল ছেড়ে দক্ষিণাঞ্চল থেকে সরে এসেছেন, তাদেরকে নিরাপদ স্থানে এই মুহূর্তে বসবাসরত অন্য বাংলাদেশি প্রবাসীরা থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছে এবং এর জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা দূতাবাস থেকেও বিপদগ্রস্ত প্রবাসীদেরকে খাদ্য সামগ্রী সহ অন্যান্য সামগ্রী বিভিন্ন স্থানে চাহিদা মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তবে এটা সত্য যে সব মিলিয়ে চাহিদার বিপরীতে এই যে সাহায্যের পরিমাণ অপ্রতুল। দূতাবাসের তথ্য বলছে এই মুহূর্তে অন্তত 1 লাখ বাংলাদেশি লেবাননে অবস্থান করছেন। তাদের মধ্যে চলতি বছরের প্রথম 7 মাসে দেশটিতে পাড়ি জমিয়েছেন 4000-এর বেশি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ভয়াবহ এক অবস্থা বিরাজ করছে লেবানন জুড়ে। ইসরায়েলি বাহিনীর ক্রমাগত বিমান হামলা ও স্থল আক্রমণে একদিনে মারা গেছেন আরও 45 জন, আহত বহু মানুষ। ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা। লেবানন ত্যাগ করেছেন অন্য দেশের নাগরিকরাও। অবিলম্বে যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী। এদিকে লেবাননের মাটিতে 8 ইসরায়েলি সেনা নিহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। বিস্ফোরণের বিকট শব্দে নির্ঘুম রাত কাটছে লেবানিজদের। রাজধানী বৈরুত সহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গেল 2 সপ্তাহে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে মারা গেছে 1000-এর উপর মানুষ। তাদের হামলা থেকে রক্ষা পায়নি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক ভবন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি অঞ্চল।
শুধু আকাশপথেই না, স্থল অভিযানও অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। সীমান্ত এলাকার কয়েকটি গ্রামে প্রবেশ করেছে তারা। এক বিবৃতিতে হিজবুল্লাহ গোষ্ঠী জানায়, স্থল অভিযানে তাদের সঙ্গে সংঘর্ষে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। এদিকে ইসরায়েল বলছে, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত স্থল অভিযান চলবে। ইরান תקפה מרחבים אזרחיים וסיכנה חיי אזרחים רבים. הודות להתנהגות אזרחית נכונה ולהגנה מאוד איכותית, הנזק קטן יחסית. আতঙ্ক বিরাজ করছে গোটা লেবাননে। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে যে যেদিকে পারছে ছুটে বেড়াচ্ছে। অনেকেই আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশগুলোতে। আকাশ ও নৌপথে বহু বাসিন্দা পাড়ি জমাচ্ছেন সাইপ্রাস ও তুর্কিয়েতে। এদিকে যুক্তরাজ্য সহ পশ্চিমা অনেক দেশের নাগরিকদের বিশেষ ফ্লাইটে লেবানন থেকে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি হামলার শিকার লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়ে যাচ্ছেন অনেকে। তাদের আশ্রয় হয়েছে বিভিন্ন দূতাবাসে। Was terrible situation, really terrible situation. Can't believe it how it's come. So finally I left. When I gone out from the house, I couldn't see my finger. স্থল অভিযানে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ইসরায়েলের গেরিলা বাহিনীর কমান্ডার ক্যাপ্টেন ইতান ইদজাক সহ ৮ সেনা। তাদের মৃত্যুতে শোক জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। אני מבקש לשלוח תנחומים מעומק ליבי למשפחות גיבורינו שנפלו היום בלבנון. השם ייקום דמם. יהי זכרם ברוך. אנחנו בעיצומה של מלחמה קשה נגד ציר הרשע של איראן שמבקש להשמיד אותנו. এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষে বাস্তুচ্যুত হয়েছে লেবাননের প্রায় ১০ লাখ বাসিন্দা। এসব রক্তপাত বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তানভীর জানি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমান। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আসাম জগলুল হোসেনের আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। জামিন শুনানি শেষে তার আইনজীবী জানান, শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে এই মামলা করা হয়। মামলার এজাহারে কোথাও মাহমুদুর রহমানের নাম উল্লেখ নেই। সে সময় অন্য মামলায় কারাগার থেকে তিনি যাতে বের হতে না পারেন সেই কারণে এই মামলা দায়ের করা হয়েছিল। কিভাবে হত্যা চেষ্টা করেছেন সে ব্যাপারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না বলেও জানান আইনজীবী। বলেন, মাহমুদুর রহমান শীঘ্রই কারাগার থেকে মুক্তি পাবেন। এর আগে গত ২৯শে সেপ্টেম্বর মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান। তার বিরুদ্ধে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় ২০২৩ সালের ১৭ই আগস্ট পৃথক ২ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। জয় অপহরণের মামলা, যেটা আমেরিকাতে অপহরণ করে তাকে কিডন্যাপ করে হত্যা মামলা, সেই মামলাতে উনি গত ২৯/৯/২০২৪ তারিখে উনি সারেন্ডার করেছিলেন এবং পরবর্তীতে আমরা সার্টিফাইড কপি পেয়েছি। সার্টিফাইড কপি পাওয়ার পরে আজকে আমরা আপিল দায়ের করেছি। আজকে আমাদের বেল অ্যাপ্লিকেশনও ছিল। বেল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন। তো মাহমুদুর রহমান সাহেব আজকে জামিন পেয়েছেন এই মামলায়। ভোক্তা পর্যায়ে এলপিজির দাম ১২ কেজিতে এবার ৩৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বুধবার সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হয়। গৃহস্থলীর কাজে ব্যবহৃত এই গ্যাসের দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভোক্তাদের মাঝে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, এলপিজির দাম বাড়ায় ভোক্তাদের প্রতিক্রিয়া কি? আর আমরা তো সচরাচর বাজারে দেখি যে যেই দাম সরকার বেঁধে দেয় তার থেকে বেশি দামেই আসলে এলপিজি বিক্রি হয় ভোক্তাদের কাছে। সেই অভিযোগ কতটুকু আছে বাজারে? আচ্ছা দেখুন, আপনি সবশেষ যে কথাটি বলেছেন, অর্থাৎ সরকার নির্ধারিত যে দামটি থাকে সেই দামে আসলে ভোক্তারা পান না, এটি বাস্তবিক প্রেক্ষাপটে আসলে সত্য। কেননা ডিলাররা কিন্তু সরকার নির্ধারিত দামে বিক্রি করেন। সেটি যখন খুচরা বাজারে চলে যায় তখন স্বাভাবিকভাবে এই এলপিজি গ্যাসের যে ব্যয় বা তাদের যে পরিমাণ অর্থ আসলে বিনিয়োগ করা হয় তার একটি মুনাফার জন্য খুচরা পর্যায়ের ব্যবসায়ী যারা আছেন তারা সরকার নির্ধারিত দামের চেয়ে কিন্তু অবশ্যই বিক্রি করেন। এখানে যারা বিক্রেতা যারা আছেন, বিশেষ করে এলপিজি গ্যাস যারা বিক্রি করছেন ডিলাররা, তারা বলছেন যে বিগত 3 মাসে অর্থাৎ জুলাই, আগস্ট
এবং সেপ্টেম্বর, এই 3 মাসে এলপিজি গ্যাসে কেজি প্রতি দাম বেড়েছে প্রায় 18 টাকা, অর্থাৎ জুলাইয়ে 3 টাকা বেড়েছে এবং আগস্টে 11 টাকা। আর এই নতুন যে দাম নির্ধারণ হলো সেখানে প্রায় 4 টাকার কাছাকাছি, অর্থাৎ 18 টাকা কেজিতে বাড়ায় বর্তমানে 12 কেজির যে এলপিজি আছে সেটি বিক্রি হচ্ছে 1456 টাকা, যেটি আগে ছিল প্রায় 1200 টাকার মতো, অর্থাৎ 212 টাকা এই গত 3 মাসে বেড়েছে। এবং ভোক্তা পর্যায়ে যারা ক্রেতা আছেন বা গ্রাহক যারা আছেন, যারা নির্দিষ্ট আয়ের মানুষ আছেন, তাদের উপরে আসলে এর দৈনন্দিন একটি প্রভাব পড়েছে, অর্থনৈতিক চাপ কিন্তু বেড়েছে। এবং ক্রেতারা বলছেন যে যেহেতু এটি ব্যবহার করতেই হবে এবং রান্নাবাড়ার কাজে যেহেতু ব্যবহার করা হয় আর বিকল্প কোনো পথ নেই, সুতরাং তাদের উপর এটি একটি অতিরিক্ত চাপ। আর ব্যবসায়ী যারা বলছেন যে পাইকারি বিক্রেতা যারা আছে তারা বলছেন যে তারা সরকারের নির্ধারিত দামেই বিক্রি করছেন, কিন্তু খুচরা পর্যায়ে যারা বাসাবাড়িতে দিয়ে থাকেন তাদের এখানে গিয়ে দাম প্রায় আরও 50 থেকে 100 টাকার মতো কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে 50 বা 100 টাকা বাড়ে সেটি ব্যবসায়ীরা বলছেন এটি যৌক্তিক, কেননা পরিবহন খরচ আছে, এখানে বিভিন্ন বিষয় যুক্ত হওয়ার কারণে তারা এই দামে বিক্রি করছেন। সুতরাং ক্রেতাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নতুন দাম বাড়ার ফলে। গালিব, সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। সারা দেশে দুর্গাপূজা মণ্ডপগুলোতে সাজ রব, শেষ সময় রং তুলির আচরে পূর্ণ অবয়ব পাচ্ছে প্রতিমা, তবে ক্রেতা কমায় উৎসব বাণিজ্যে ভাটা। বন্দরনগরী সফরের দ্বিতীয় দিনে চট্টগ্রামের আয়কর আইনজীবীদের সাথে মতবিনিময় করছেন এনবিআর চেয়ারম্যান। এর আগে তিনি কর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। এ নিয়ে আরও জানাতে নগরীর আগ্রাবাদ কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজারে শিউরি। কর কর্মকর্তাদের সাথে মতবিনিময় এনবিআর চেয়ারম্যান কি বলছেন? পরবর্তী মতবিনিময় সভায় আইনজীবীদের পক্ষ থেকে কোনো প্রস্তাব এসেছে কিনা? গালিব, এনবিআর চেয়ারম্যান প্রথমে যে চট্টগ্রাম 4টি কর অঞ্চলের কর কর্মকর্তাদের মতবিনিময় সভা করেন, সেখানে তিনি বারবার তাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন করদাতাদের উপর কোনো রকম জুলুম না করা হয়। বিশেষ করে কর বিভাগ সম্পর্কে সাধারণ মানুষের এক ধরনের নেতিবাচক ধারণা আছে এবং তাদের অভিযোগ বিভিন্ন ধরনের যে কর দিতে গিয়ে তারা রিটার্ন দাখিল করতে হয়রানি শিকার হন, ট্যাক্স সার্টিফিকেট নিতে গিয়েও তাদেরকে অনেক সময় হয়রানি শিকার হতে হয় বা ঘুষ দিতে হয়। তো এইসব অভিযোগ থেকে মুক্ত থাকা এবং কর কর্মকর্তারা যেন করদাতাদের উপর জোর জবরদস্তি বা কোনো জুলুম না করে তাদের উপর যে ন্যায্য কর আসে সেটি যেন তারা আদায় করেন, সে বিষয়ে তিনি জোর দিয়েছেন। একই সাথে মাসিক তাদেরকে বলেছেন যে প্রত্যেকটা তাদেরকে আইবাসের যে সফটওয়্যার আছে সেখানে তাদের মাসিক কালেকশন হিসাবগুলো তাদেরকে দিতে বলেছেন এবং তিনি তাদেরকে হুঁশিয়ার করে বলেছেন যে কর কর্মকর্তারা বা কর পরিদর্শকরা আসলে করদাতাদের সাথে কী ধরনের আচরণ করেন সব অভিযোগই তার কাছে আসে এবং সেই ক্ষেত্রে মানুষ অনেকটাই বিরক্ত, যেহেতু আয়কর আইন অনেক সহজ করা হলেও এখনও করদাতারা আসলে অনেক কিছু তাদের কাছে বোধগম্য নয় এবং জটিল, তাই তিনি নমনীয়ভাবে এবং বন্ধুসুলভ মনোভাব নিয়ে তাদের কাছে কর আদায়ের দাবি জানিয়েছেন এবং তিনি বলেছেন করদাতারা যেন সহজে কর প্রদান করতে পারেন সেজন্য অনলাইনে তাদের কর প্রদানের আহ্বান জানিয়েছেন এবং চট্টগ্রামে একটি অনলাইন হেল্প ডেস্কও চালু করা হবে বলে জানিয়েছেন। এবং যেহেতু দেশের উন্নয়নের জন্য রাজস্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যান্য দেশে যে কর জিডিপি অনুপাত বেশি থাকলেও আমাদের দেশে কর জিডিপি অনুপাত অনেক কম, তবে এরপরও যেন করদাতারা হয়রানি শিকার না হয় সেদিক থেকে তিনি জোর দিয়েছেন এবং অটোমেশনের প্রতি জোর দিয়েছেন এবং তিনি বলেছেন যে সারা দেশে কর নেটের আওতা বাড়ানো হচ্ছে এবং অটোমেশন যখন হবে তখন করদাতারা হয়রানি মুক্ত এবং ঝামেলা মুক্তভাবে তাদের রিটার্ন দাখিল করতে পারবেন, এতে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। এবং বর্তমানে যে তিনি আয়কর আইনজীবীদের সাথে সভা করছেন সেখানে কিন্তু আইনজীবীদের বিভিন্ন অভিযোগ রয়েছে, বিশেষ করে আয়কর আইন নিয়ে তারা বলছেন যে সর্বশেষে 2023 আয়কর আইন প্রণয়ন করা হয়েছে সেটি করদাতা বান্ধব নয় এবং এখানে অনেকগুলো ধারা আছে যেগুলো তারা সংশোধনের দাবি জানিয়েছেন। বিশেষ করে কোম্পানি করদাতার ক্ষেত্রে অডিট প্রতিবেদনের মধ্যে ডিভিসি কোড যে রাখার বাধ্যতামূলক করা হয়েছে সেই কোডটা তারা বলছেন যাদের 5 কোটি টাকার নিচে টার্ন ওভার তাদের ক্ষেত্রে যেন
বাতিল করা হয় এবং কর আইনজীবী নিয়োগের ক্ষেত্রে যে বিধান যোগ করা হয়েছে, বিশেষ করে করদাতাদের বাবা মা সন্তান ভাই বোন তাদেরকেও যে আইনজীবী নিয়োগের ক্ষেত্রে সরকার যে বিধান করেছে সেটি কিন্তু অনেক ক্ষেত্রে বলছে যে তারা জটিলতা তৈরি করছেন এবং অনভিজ্ঞ হওয়ার কারণে তারা সেভাবে মামলাগুলো ডিল করতে পারছেন না। এছাড়া আয়কর আইনের 2023-এর 56 ধারা বাতিল করার তারা দাবি জানিয়েছেন এবং ম্যানুয়াল অডিট কার্যক্রম নিয়ে তারা বলছেন যে এতে কাজের দীর্ঘসূত্রিতার সৃষ্টি হচ্ছে এবং কর ফাইল রিওপেন বা পুনরুন্মোচনের যে ধারাটি আগে ছিল, যেটি 6 বছর পর উন্মোচন করা হতো, কিন্তু বর্তমানে সেটি আনলিমিটেড বা অনির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছে, যেটা বলছেন যে আসলে গ্রহণযোগ্য নয়। তো আয়কর আইনটি তারা আরও সংশোধন করার দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে এনবিআর চেয়ারম্যানের কর্মকর্তা এবং কর আইনজীবীদের সাথে মত বিনিময়ের। চুয়াডাঙ্গায় এবছর 102টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এরই মধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ, এখন চলছে রং তুলির আঁচড়। পূজার আয়োজন নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা বড় বাজার দুর্গা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনিক, দুর্গাপূজাকে ঘিরে সবশেষ আয়োজন কি দেখছেন? গালিব, দেবীপক্ষ কিন্তু শুরু হয়ে গিয়েছে গতকাল মহালয়ার মধ্য দিয়ে। আসলে আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই দুর্গা উৎসব শুরু হবে। এই দুর্গা উৎসবকে ঘিরে চুয়াডাঙ্গায় কিন্তু এবছর 102টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। গত বছর কিন্তু এই পূজার সংখ্যা ছিল 123টি, কমে এবছর 102টি পূজা মণ্ডপে এই শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এবছর দেবী দুর্গা অর্থাৎ হিন্দু শাস্ত্র মতে মহামায়া আসছেন কিন্তু দোলায় চেপে, অর্থাৎ পালকিতে চেপে তিনি আসলে এই মর্তে আসবেন এবং বিজয়া দশমীতে তিনি হাতিতে করে আবার আসলে ফিরে যাবেন। তো এই মর্তে আসায় কিন্তু যে পালকিতে চড়ে দোলায় চেপে তিনি আসেন, হিন্দু শাস্ত্র মতে কিন্তু সেটি কিন্তু আসলে খারাপ হিসেবেই দেখা হচ্ছে। অর্থাৎ দোলায় চড়ে আসলে কিন্তু বন্যা, জলোচ্ছ্বাস, মহামারী আসলে নিয়েই কিন্তু মা দুর্গা মর্তে আসবেন এবং বিদায় বেলায় যখন তিনি হাতিতে চড়ে আসলে এই চলে যাবেন, তখন কিন্তু পৃথিবীতে আসলে সুখ সমৃদ্ধি আসলে বয়ে দিয়েই তিনি আসলে এই মর্ত ত্যাগ করবেন। সবশেষ মিলে এই দুর্গা পূজাকে ঘিরে যদি বলতে পারি, আইন শৃঙ্খলা বাহিনী বেশ কিছু নিরাপত্তা স্তর কথা হয়েছিল। তিনি বলছেন যে জেলায় যে 102টি মণ্ডপে পূজা হচ্ছে নিরাপত্তা সাজিয়েছেন। এছাড়া পূজার 5 দিন ঘিরে কিন্তু প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরার আসলে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানোর আসলে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি একটা বিষয় গালিব কিন্তু আসলে ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছিল, এই পূজাকে কেন্দ্র করেই কিন্তু প্রতি বছর একটা ব্যবসা গড়ে ওঠে, কিন্তু এবছর কিন্তু সেই ব্যবসা পাননি বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে। তো পূজা মণ্ডপ থেকে পূজা ঘিরে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি এই ছিল। শেষ করছে এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।